যে কোনো কাজ করা সম্ভব না হলেও অনেক কিছু করা সম্ভব। আমি গতকাল ১ বছর পূর্তি উপলক্ষে আমার মন্ত্রণালয় কী করেছে একটা হিসাব দিয়েছি, আপনি দেখেন যে কিছু কাজ আমরা করেছি যেটা আগের কোনো সরকারের আইন মন্ত্রণালয়কে করতে হয় নাই। যেমন ধরেন আমরা লিগ্যাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা প্রায় ১৬-১৭টা নতুন আইন করেছি। সিআরপিসি, সিপিসি এটার আপনার যুগান্তকারী পরিবর্তন এসছে। আপনি যে কোনো ল এক্সপার্টের সাথে কথা বলে দেখেন। নারী শিশু নির্যাতন দমন আইন করেছি, তারপর আমাদের লিগ্যাল এইড সার্ভিসকে সম্প্রসারিত করার আইন করেছি, অনলাইন বেল বন্ড দেওয়ার আইন করেছি, অনেক কিছু করেছি। তারপর হচ্ছে ডিজিটালাইজেশনের পদক্ষেপ নিয়েছি। এমনকি তারপর একটা নতুন কাজ যেটা আগে কোনো আইন মন্ত্রণালয়কে করতে হয়েছে বলে আমি জানি না, আমরা সব মিলিয়ে ১৬,০০০-এরও বেশি হয়রানিমূলক মামলা উইথড্র করার সুপারিশ করেছি। এই মামলাগুলো সুপারিশ করা কিন্তু শুধু মিটিং করে করা হয় না, এটা আপনার এজাহার, এফআইআর সব কিছু পরীক্ষা করে ১৬,০০০-এর বেশি মামলা। আমাদের বাংলাদেশের ইতিহাসে এরকম নাই যে একটা মন্ত্রণালয় এক বছরে প্রায় আপনার ৫,০০০ অ্যাটর্নি নিয়োগ দিতে হয়েছে, সরকারি আইনজীবী। মানে এটা একটা পাবলিক সার্ভিস কমিশন তো না, আমরা একটা মন্ত্রণালয়। তো আপনি জাস্ট চেক করে দেখেন, আমি খুব বিনয়ের সাথে বলি, মানে বাংলাদেশের ইতিহাসে কখনো আপনার এক বছরে কোনো মন্ত্রণালয় এত কাজ করতে হয়েছে কিনা এটা একটু দেখেন। সামগ্রিকভাবে সরকারের কথা যদি বলেন, আমি এখানে মনে করি যে সরকার সবচেয়ে বড় যে সাফল্য যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা আনা। আমরা কিন্তু শেখ হাসিনার আমলে শুনতাম, এবং উনি কিন্তু নিজেও বলেছিলেন যে দুর্ভিক্ষ হতে পারে, এই হতে পারে, কি অর্থনীতিতে ধস নামার একটা প্রবণতা ছিল, সমস্ত লক্ষণ ছিল, সেটাকে ঠেকানো গেছে। আপনি দেখেন, আমি সবসময় শুনতাম যে এরকম একটা পরিস্থিতিতে বিনিময় হার আপনার অত্যন্ত বেড়ে যায় আর কি, ডলারের সাথে আমাদের এক্সচেঞ্জ রেট, সেটা বাড়েনি, বরং এখন কমতির দিকে। আমাদের রিজার্ভ বেড়েছে, রিজার্ভ ব্যবস্থাপনা ভালো হয়েছে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আসছে, মানুষের আস্থা ফিরে আসছে। এমনকি যেটা খুবই মানে অকল্পনীয় ছিল যে রোজার মাসে দ্রব্যমূল্য কিছু কিছু কম রাখা গেছে, হজ ব্যবস্থাপনা উন্নতি হয়েছে, আমাদের অপচয়ে সাশ্রয় হয়েছে। যেমন আমি আপনাকে বলি, ফয়জুল কবির ভাইয়ের যে মন্ত্রণালয় আছে, সেখান থেকে উনি ৪৫,০০০ কোটি টাকা সাশ্রয় করেছেন অপ্রয়োজনীয় ব্যয় অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে, বা অপ্রয়োজনীয় খাতে আপনার শৃঙ্খলা আইনে বা প্রকল্পে ব্যয় কাটছাট করে আর কি। এরকম অনেক কিছু করা গেছে। হয়তো আপনার আরও সময় বেশি থাকলে, কারণ একটা নির্বাচিত সরকার তো ৫ বছরের জন্য আসে, আরও সময় বেশি থাকলে, আর মোটামুটি যদি সামাজিক ক্ষেত্রে আপনার টলারেন্স মানুষের বেশি থাকতো, বিপ্লবোত্তর পরিস্থিতিতে যে বিশৃঙ্খলা একটা অবস্থা থাকে, সেটা যদি না থাকতো, আরও বেশি কিছু করা যেত। আমাদের আপনার যদি বড় দুইটা ব্যর্থতা বলেন, একটা হচ্ছে মব সন্ত্রাস রোধে আমাদের ব্যর্থতা আছে, আর হচ্ছে যে ঢালাও মামলা, আপনার মিথ্যা মানুষকে ১০০, ২০০, ৩০০ মানুষকে আসামি করে দেওয়া হচ্ছে, মামলা বাণিজ্য, এক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে। আমি বলবো আমাদের মানে বড় ধরনের যদি ব্যর্থতা বলেন, এই দুইটাই ব্যর্থতা হয়েছে। আর এখানে যে কারণগুলো একটু বলি, এটা আপনার কারো কাছে খুব খারাপ শোনাবে, তারপর মনে হয় সব কিছু তো কারণ থাকে। মব সন্ত্রাস দমন করার ক্ষেত্রে সমস্যা হয়েছে কি, যে পুলিশের ওই মরালটা ছিল না। যে পুলিশ গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল, সেই পুলিশ যখন আপনার দেখে গণ অভ্যুত্থানের দাবিদার বলে কিছু মহল বা অন্যান্য মহল তারা মব করছে, সে ওই মেন্টাল স্ট্রেংথ, ওই নৈতিক স্ট্রেংথ নিয়ে ওটা দমন করতে পারে নাই। আমাদের কাছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে অসহায় বলে, আপনারা আমাকে ক্লিয়ারলি বলেন কি করব, বলপ্রয়োগ করব না করব না। এখন আমরা তো এইরকম পুলিশের ভয়াবহ বলপ্রয়োগের স্মৃতির পর আমরা তো বলপ্রয়োগ করতে বলতে পারি না। তো পুলিশকে দেখবেন অনেক ক্ষেত্রে পুলিশ মার খেয়েছে উল্টা আপনার, এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে আপনার এই ধরনের পরিস্থিতিতে, এরকম একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে সমাজের বিভিন্ন অংশের মধ্যে আপনার শৃঙ্খলা একটু কমে যায়, কারণ তারা বিশৃঙ্খলার মধ্যে দিয়েই তো একটা ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তন ঘটিয়েছে। হঠাৎ করে সবাই সুশৃঙ্খল হয় না। আপনি আমাদের এই মহান মুক্তিযুদ্ধের পরের অবস্থাটা দেখেন, সেখানে তো একটা দলের অ্যাবসলিউট কন্ট্রোল ছিল, তারপরেও তো অনেক শৃঙ্খলা করতে পারে নাই। এবং আপনি যদি স্বাধীনতা পরবর্তী সময়ের তুলনায় আমাদেরটা তুলনা করেন, আপনি তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই মব, বা আপনি যদি বলেন সামাজিক অস্থিরতা, এটা দূর করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতাটা খুব অস্বাভাবিক ব্যাপার না, এটা নর্মাল একটা সময় না। এখন আমাদের যে মব, এটা কি আপনি কখনো শুনেছেন যে আমরা আসিফ নজরুল এই মব মানে করাচ্ছে? মানে এরকম হালকা অভিযোগ, মিথ্যা অভিযোগ অনেক কিছু শুনতে পারবেন, কিন্তু আমরা ক্ষমতায় থাকার জন্য আমরা মব করাচ্ছি, আমরা বাহিনী লেলিয়ে দিচ্ছি, এটা তো না। তো পার্সপেক্টিভটা ডিফারেন্ট। এখানে আপনি ভালো করে, আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক, আপনারা সবগুলো মব অ্যানালাইজ করে দেখেন তো কোনোটার মধ্যে সরকারের মদদ আছে কিনা। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম কোনোটাতে মদদ নাই। দমনে ব্যর্থতা আপনি বলতে পারেন,
কিন্তু মদত নাই। আর ওই স্বাধীনতা পরপর যেটা হচ্ছে সরকারি মদতে হয়েছে। আপনি তো জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কীরকম আপনার বিভ্রান্তি এবং মানে কি বলবো সমাজে বিভাজন তৈরির ক্ষেত্রে কি ভূমিকা রাখছে আপনার। তো একজনকে যখন প্রচণ্ড অন্যায়ভাবে আপনার অভিযুক্ত করা হয়, তাকে আমরা হয়তো বেটার জায়গায় নিয়ে যাচ্ছি, ওই জায়গায় যেন তাকে তার কর্তব্য পালনের সমস্যা না হয় ওই বিবেচনার থেকে নেওয়া হচ্ছে, কিন্তু শাস্তি হিসাবে নেওয়া হচ্ছে না, এটা আপনাকে বলতে পারি। একটা মামলা সরকার করে নাই, আপনি যে ঢালাও মামলার কথা বলেন আর কি, হ্যাঁ, যে 10 জন আসামি, শেখ হাসিনা সহ কয়েকজন মন্ত্রী, তারপর 100 জনকে দিয়ে দেওয়া। এখানে 3টা কারণ, আমি তো এটা নিয়ে খুবই পীড়িত থাকি মানসিকভাবে। এখানে 3টা কারণ আছে। একটা হচ্ছে কিছু কিছু মামলা করেছে আপনার প্রকৃত ভুক্তভোগীরা, যারা এই এতগুলা হত্যাকাণ্ড নির্যাতনের শিকার হয়েছে, নানান অবিচারের শিকার হয়েছে, ভুক্তভোগীরা করেছে। আরেকটা হচ্ছে ভুক্তভোগীদের সাথে মামলা বাণিজ্যের প্রত্যাশী এক শ্রেণীর আইনজীবী, দালাল, এরা জুটে গেছে, এটা হয়েছে। আর থার্ড হয়েছে কি, যে আমরা 15 বছর একটা সংস্কৃতিতে বোধহয় অভ্যস্ত হয়ে গেছি যে মামলা হবে 30-40 জনের বিরুদ্ধে, তারপর অজ্ঞাত মামলা হবে 340-400 জনের বিরুদ্ধে। তো আমাকে যখন বলে যে পুলিশ এটাকে ফিল্টার করতে পারে না কেন, আচ্ছা আপনি আমাকে বলেন, প্রথম দিকে তো পুলিশকে আমরা বলেছিলাম, জাজকে বলেছিলাম, পুলিশ যখন ফিল্টার করতে গেছে পুলিশকে বলেছে যে তুই সারা জীবন নিয়ে আসছিস 200 জনের বিরুদ্ধে মামলা, এখন তোর সমস্যা কি। আমরা তারও ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন করেছি। যে আমাকে বলে, আমাকে সারা হোসেন একটা বললো, এটা আপনি পারছেন না কেন আপনারা, আপনি আমাকে সলিউশন দেন। এই যে আপনাকে অন রেকর্ড বললাম, ওনাকে সলিউশন দেন বলেছি, আজকে 3 মাস হয়ে গেছে, যে আপনারা তো বড় বড় আইনজীবী, আপনারা বসে আমাদের বলেন দিয়ে এই জিনিসটা করেন। ম্যাক্সিমাম মামলাতে হয়েছে কি, ম্যাক্সিমাম মামলা হচ্ছে হত্যা মামলা। তো হত্যা মামলাতে যারা উপরের দিকে আছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, হত্যা মামলাতে তাদের সংশ্লিষ্টতা নিয়ে বা তাদের মদত নিয়ে এটা তো আপনার সন্দেহ করার অবকাশ কম। কিন্তু এর বাইরে যারা নিরীহ সাধারণ মানুষ আছে, তারা অনেকে জামিন পাচ্ছে। আপনারা যারা জামিন পাচ্ছে না সেটার হিসাব নেন, জামিন কতজন পাচ্ছে ওটার হিসাব নেন। আর একটা কথা বলি আপনাকে, দেখেন আপনি আওয়ামী লীগ আমলে কি কেউ জামিন পায় নাই? আপনি খেয়াল করে দেখেন, আমি কয়েকটা নাম চট করে আপনাকে বলি, যে প্রফেসর আব্দুল মান্নান জামিন পেয়েছেন, সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন, তারপরে আপনার আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতারি করা হয় নাই। এরকম কিছু উদাহরণ কিন্তু আছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বোধহয় শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার জানা মতে 7-8 জন গ্রেফতার হয়েছে। এই মামলাগুলো একটার পিছনে আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি সরকারের কোনো পক্ষের মদত নাই। এখন আপনাকে বলি, ধরেন যারা সাধারণ ভুক্তভোগী মানুষ, তারা যখন দেখেছে যখন রাস্তায় মানুষ মারা যাচ্ছে, যখন আপনারা নিজেরাই প্রথম আলোতে রিপোর্ট করেছেন 300-400 জন মারা গেছে, 500 জন মারা গেছে, সেই সময় যখন কোনো সাংবাদিক তারা যখন দেখে যে এই একজন রক্তপিপাসু প্রধানমন্ত্রীকে বলতেছেন যে আপনি যা করছেন ঠিক আছে, আমরা আপনার সাথে আছি, সেটা কি আপনার মদত না? যে সন্তান হারিয়েছে, যার সন্তান ওই সময় নিপীড়নের শিকার হয়েছে, তার যদি তখন মনে হয়, আপনি যা চিন্তা করেন যে আপনার সন্তান হত্যা করা হয়েছে, ঠিক ওই সময় আপনি দেখলেন এক্স নামের একজন সাংবাদিক, যে হত্যা করার মূল নায়ক, তাকে বলছে আপনি যা করছেন ঠিক করছেন, আরও করেন, তখন আপনার ইচ্ছা হবে না তার মামলা দিতে? এখন এই ইচ্ছাটাতে তো আমি দমন করতে পারি না। এখন এই যে মামলাগুলো হয়েছে, আপনি যদি অনেকে আছে আপনার আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে তো কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপার আসবে, কিন্তু তার বাইরে যেটা আছে, এই যে আপনার ইনস্টিগেশন করা, ইনস্টিগেশন তো একটা অপরাধ। আপনি বলতে পারেন যে হত্যা তারা করে না, কিন্তু ইনস্টিগেশন তো আছে, এবং ইনস্টিগেশনও তো অনেক বেশ গুরুতর ধরনের অপরাধ। হ্যাঁ, 15 বছর যে মানে ভয়ের পরিবেশে অভ্যস্ত হয়েছে এবং ওই রাজনৈতিক বিবেচনা করে এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, সে হঠাৎ করে এই রাজনৈতিক বিবেচনা, পারিপার্শ্বিক বিবেচনার ঊর্ধ্বে উঠে যাবে, বা এরকম একটা দেশ আমাদের এখানে তৈরি হয়ে গেছে সামাজিক ক্ষেত্রে, আমি শুধু সরকারের ক্ষেত্রে বলছি না, সেই কনফিডেন্স হয়তো তার নাই। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে বৈষম্য আর শোষণ। এখন ন্যায় বিচার কার ডেফিনেশনে, যেই আপনার ধরেন কমপক্ষে 1000 লোক মারা গেছে, 30-40 হাজার পার্মানেন্ট অঙ্গহানি হয়েছে, কমপক্ষে 1 লক্ষ লোক কোনো না কোনোভাবে আহত হয়েছে, এবং গত 15 বছরে ধরেন হয়তো কোটিখানেক লোক মামলা, হয়রানি, জীবিকা থেকে বঞ্চিত হওয়া, তারপর হচ্ছে গুম হওয়া, বিভিন্ন ধরনের নিপীড়ন, হয়রানির শিকার হয়েছে। এখন 1 কোটি হয়তো আপনাকে বেশি বললাম, বাট আপনি যদি বিএনপি, জামাত সমস্ত কিছু ধরেন কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে, তারা যদি মনে করে যে এটাই তো আমার এখন ন্যায় বিচার, তারা যদি আদালতে যায়, আমি বারবার একটা কথা বলি, আপনারা আমাকে একটা আইন দেখান যে কাউকে আদালতে মামলা করা থেকে বিরত করতে পারি। আপনি যেটা আবার বলি আপনাকে, যে পুলিশ কেন স্ক্রুটিনি করে না,
পুলিশের স্ক্রুটিনি করার কোনো ক্ষমতা নাই, মামলা যেভাবে করবে সেভাবে করবে। আগের আমলে পুলিশ মামলা নিত এক পক্ষের, আরেক পক্ষের নিত না, এখন পুলিশ মামলা নিচ্ছে। আপনাকে এই 15 বছরের যে অপরাধবোধ, 15 বছরের যে সংস্কৃতি, সেটার থেকে সেই একই পুলিশ, সেই একই বিচারালয় রাতারাতি মুক্ত হয়ে যাবে, এটা তো হয় না ভাই। 665টা হত্যা মামলা, এখানে হত্যা হয়েছে সরকারের হিসাবে 840, আর হত্যা মামলা হয়েছে 650। তাহলে আপনি যদি মামলার নাম্বার দেখেন, এটা তো অস্বাভাবিক না। আর অনেক তো গুরুতর আহত আছে। আপনি যেটা নিয়ে কমপ্লেইন করতে পারেন সেটা হচ্ছে মামলাতে অনেক লোককে জড়ানো হচ্ছে যারা এই মামলার সাথে জড়িত হওয়ার কথা না, এবং এটার মাধ্যমে বাণিজ্য করা হচ্ছে। কিন্তু মামলা তো ফেক না। আগের সরকারের আমলে যখন এরকম গায়েবী মামলা দিয়ে অনেক আসামি করা হতো, প্রচুর আসামিকে ধরা হতো। আমাদের এখানে পুলিশের প্রচণ্ড কড়া ইনস্ট্রাকশন আছে, সাবস্ট্যান্টিভ এভিডেন্স না পেলে ধরবে না। তারপর আমি বলতে পারি আপনাকে, পুলিশ তো রাতারাতি চেঞ্জ হয়ে যায় না। আপনারা একটু রিসার্চ করে দেখেন যে এই সরকারের আমলে কতগুলো লোক গ্রেফতার হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আসামির সংখ্যা কত দেখেন। আমি আপনাকে বলি, আসামির যে টোটাল নাম্বার, রাফলি আমার কাছে মনে হয় বড়জোর 10%কে গ্রেফতার করা হয়েছে, বড়জোর 10%কে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, ওনার বিরুদ্ধে 3টা মামলা ছিল। 3টা মামলা ছিল। প্রথমে আপনার যারা মানে কোর্ট ইন্সপেক্টর ছিল তারা হয়তো ভুল করেছে, তারা হত্যা মামলায় ওনাকে প্রডিউস করেছে। ওই মামলা কিন্তু প্রডিউস করে ওই মামলা কিন্তু তারা রিমান্ডও চায়নি, অর্থাৎ তাদেরই বোধহয় কনফিডেন্স কম ছিল। কিন্তু এরপরে যে মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যেটা আপনার পেনাল কোডের ব্রিচ, যেটা যে আপনি একটা দায়িত্বপূর্ণ পদে থেকে, ধরেন আমি একজন উপদেষ্টা আছি, আমি একটা কাগজ সই করে দিলাম, পরবর্তীকালে এসে আমি এটা নিয়ে গেলাম, ফেরত নিয়ে গিয়ে আবার চেঞ্জ করলাম। আপনাকে একটা কথা বলি, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের রায় আছে, সেখানে 2 জন বিচারক, রায়ের মধ্যে খায়রুল হক, বিচারপতি খায়রুল হক তার সংক্ষিপ্ত রায়ের সাথে পরবর্তীকালে ডিটেইল রায়ের ব্যত্যয় করেছেন। তো রায়ের মধ্যেই লিখছে যে উনি আগের রায় চেঞ্জ করেছেন। এটা তো অবশ্যই ফৌজদারি অপরাধ। ধরেন ইনিশিয়াল গ্রেফতারটা এই কারণে হয়েছে, যে ইনিশিয়াল গ্রেফতারটা যদি এই ফৌজদারি মানে মামলা যদি এটা হয়তো যে হ্যাঁ সংশ্লিষ্ট মামলা হয়তো উনি রায় পরিবর্তন করে রেখেছেন, তাহলে সব কারেকশন হয়ে যেত। অর্থাৎ প্রসিডিউরালি ভুল হয়েছে, কিন্তু যেই কাজটা ওনাকে গ্রেফতার করা, রিমান্ডে নেওয়া, সেটা নিয়ে তো আপনি প্রশ্ন তুলতে পারেন না। আওয়ামী লীগ আমলে যে 15 বছরে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা নিজেরা বারবার রিপোর্ট করেছেন, গোপালগঞ্জ বিবেচনায় দেওয়া হয়েছে, আওয়ামী লীগ কর্মী বিবেচনায় দেওয়া হয়েছে। এখন এই 15 বছরের পুলিশ হুবহু আমাদের জন্য জীবন দিয়ে 100% দক্ষতা দিয়ে, 100% সিনসিয়ারিটি দিয়ে, তারপর দক্ষতার ঘাটতিও তো আছে কিছু ক্ষেত্রে, কারণ এই 15 বছর তো তারা যেন তেনভাবে মামলা দিয়ে অভ্যস্ত ছিল। ধরেন ইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে মাছ চুরির, তারপর ফখরুল ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে ডাস্টবিনের গাড়ি পোড়ানোর। সেই পুলিশ এই 15 বছর এই সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে একদম কারেক্টলি, দক্ষভাবে রাতারাতি কাজ করবে, এটা বোধহয় একটু বেশি চাওয়া। দেখেন, এটা 2 জায়গায় বিচার হচ্ছে। একটা হচ্ছে অর্ডিনারি ক্রিমিনাল কোর্টে, সেটা যদি পুলিশ ইনভেস্টিগেশন কমপ্লিট করতে না পারে, আমাদের কিছু করার নাই, ইনভেস্টিগেশনের উপরে বিচার হবে। আর ট্রাইব্যুনালে মামলা আপনার, আমি মনে করি এই মামলা স্বাভাবিক গতিতে এগিয়েছে, যথেষ্ট ভালোভাবে এগিয়েছে। আমাদের যারা প্রসিকিউশন এবং তদন্ত টিম আছে, তারা প্রথম থেকে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল এটা যেন তেনভাবে প্রমাণ না হয়, সুশক্ত প্রমাণের ভিত্তিতে। এই মামলার যখন রায় হবে, এমন এভিডেন্স থাকবে যাতে ওইটা নিয়ে প্রশ্ন না ওঠে, এবং এই রায়টা তো আপিলেট আদালতে যাবে, সেখানে যেন টিকে থাকে। ফলে ওনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে, আমাদের শেখ হাসিনার আমলে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হয়েছিল, যে রায় লিখে নিয়ে আসতো টেলিফোন, স্কাইপি, আপনি জানেন, এখানে এরকম কিছু হবে না। এখানে সত্যিকারের ন্যায় বিচার হবে। সত্যিকারের ন্যায় বিচার যখন আপনি করতে চান, তাদেরকে ডিটেইল ইনভেস্টিগেশন, ইনডেপথ ইনভেস্টিগেশন করতে হয়েছে। এগুলি করে এই যে আমরা নভেম্বরে কাজ শুরু করেছি, এই যে আপনার 8 মাসের মাথায় বিচারের শুনানি পর্যায়ে চলে গেছে, এটা তো আমি মনে করি যথেষ্ট অগ্রগতি হয়েছে। আর লোকজন যে আপনার একটা কথা প্রায় বলে যে দৃশ্যমান হচ্ছে না, আপনার লাইভ ফুটেজ দেখাচ্ছে যে বিচার হচ্ছে, কিছুদিন পর পর তাজুল ব্রিফিং করছে। তো এটা বিচার দৃশ্যমান আর কতটুকু হবে? আরেকটা কথা আপনি জানি আপনি আমার প্রশ্ন করবেন যে আমি বলছি যে বিচার এত হয়ে যাবে। দেখেন, মানুষের যখন এত প্রত্যাশা থাকে বিচার কবে হবে, বিচার হচ্ছে না কেন, বিচার দৃশ্যমান না কেন, যখন শহীদ পরিবারগুলো কাঁদতে থাকে, তখন খুব ইচ্ছা করে যে আমি আমার নিজের যে ধারণা সেটা যেন বলি। আমি আমার ধারণার কথা বলেছি, আপনি সমস্ত জায়গায় দেখবেন আমি আশা করি, আমি ধারণা করি, আমি বিশ্বাস করি, আমার পার্সোনাল বিশ্বাস, কারণ আমি তো প্রসিকিউশন টিমের সাথে যোগাযোগ রাখছি, কোন জায়গায় এগোচ্ছে সেটার ভিত্তিতে আমি অ্যানালাইজ করে বলছি। তো আমার অ্যানালাইসিস তো ভুল হতে পারে। প্রথমবার বলেছিলাম অক্টোবরের মধ্যে রায় হবে, এখন বিচারের গতি দেখে মনে হচ্ছে না অক্টোবরে না, হয়তো ডিসেম্বরের মধ্যে হবে, হয়তো জানুয়ারির মধ্যে হবে। কিন্তু একটা জিনিস আমি যতটুকু গতি প্রকৃতি জানি, আমি কনফিডেন্ট, আমার অ্যানালাইসিস ভিত্তিতে আমি কনফিডেন্ট যে আমাদের যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়,
ফেব্রুয়ারির আগে আমরা অবশ্যই কয়েকটা মামলা রায় পেয়ে যাব, আমার ধারণার ভিত্তিতে আমি কনফিডেন্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমাকে দেখলাম যে আওয়ামী লীগের লোকজন প্রোপাগান্ডা চালাচ্ছে, আচ্ছা আমি বিচারালয়কে নির্দেশ দিচ্ছি এত সময়ের মধ্যে বিচার করতে হবে। তো আমি যখন অক্টোবরের মধ্যে বলেছিলাম তখন তো আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা আমাকে ওয়ার্ন করেছিল। এটাই তো প্রমাণ যে আমাদের আদালত কতটা নিরপেক্ষভাবে কাজ করে। আপনি এটা চিন্তা করতে পারেন যে আগের আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক আওয়ামী লীগের আইনমন্ত্রীকে ওয়ার্ন করবে যে এই ব্যাপার কথা বলার এখতিয়ার আপনার নাই? তা আমাকে তো উনি ওয়ার্ন করেছে। তো এটা তো প্রমাণ যে আমাদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষভাবে বিচার করছে। কিন্তু প্রসিকিউশনের দেওয়া তথ্য ভিত্তিতে আমি অ্যানালাইজ করে বলছি, আমি কনফিডেন্ট আমাদের সরকারের আমলে কয়েকটা বিচার হয়ে যাবে। লয়ার নিয়োগের ক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, আমাদের সরকারগুলার যতগুলা অ্যাটর্নি জেনারেল থাকে তারা তো সবসময় দেখা গেছে আগের আমলে অন্য পক্ষের লয়ার ছিল। যত অ্যাটর্নি জেনারেল থাকেন, ধরেন আওয়ামী লীগ আমলে যে অ্যাটর্নি জেনারেলরা ছিলেন তারা বিএনপি আমলে বিপক্ষ দলের ছিল, আবার বিএনপি আমলে যারা অ্যাটর্নি জেনারেল ছিল তারা আওয়ামী লীগ আমলে পক্ষে ছিল। তো একজন আইনজীবী, আমাদের বহু প্রথিতযশা আইনজীবী আছেন যারা তাদের জীবনে কখনো কখনো সরকারের পক্ষে মামলা করেছেন, কখনো কখনো সরকারের বিপক্ষে মামলা করেছেন। তাহলে এটা তো একটা অযৌক্তিক যুক্তি হয়ে গেল যে এক পক্ষের উনি ছিল দেখে অন্য পক্ষে আনা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে উনার যে আপনার যে রাজনৈতিক পরিচয় বলেন, আপনি আমারে বলেন তো বাংলাদেশে যারা বড় লয়ার আছে কার রাজনৈতিক পরিচয় নাই বলেন আপনি? প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আপনারা জানেন না কে কোন দলের। আরেকটা কথা শোনেন, যারা এমন কিছু লোক আছে যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, আপনি কি জানেন আমি কতজনকে অ্যাপ্রোচ করেছিলাম? কেউ সাহস করে না, কেউ চায় না, ঝামেলায় যেতে চায় না। আবার কেউ আমাকে এমনও কথা বলছে জানেন যে আমরা এই আমলে ভালো করে প্র্যাকটিস করে টাকা পয়সা আর্ন করব, এখন আমি ওখানে যা আটকায় যাব। তাজুল তো কোথাও প্র্যাকটিসও করে না, সেই যে মানে লয়ার, এই যে ব্যক্তিগত ইনকামকে স্যাক্রিফাইস করে সেখানে আসছে, এখানে কয় টাকা পায় একটা লয়ার? আপনি দেখেন ভালো একটা লয়ার তার চেয়ে 10-20 গুণ টাকা আর্ন করতেছে। তো আমার এই যে স্যাক্রিফাইজিং একটা অ্যাটিটিউড, এই যে ডেডিকেশন প্লাস ফেইথ, যে আমার ফেইথ আপনি তাজুলকে কেনা যাবে না। তা আমার এই বিচারের যে চিফ প্রসিকিউটরকে যদি সম্পর্কে আমার ওই কনফিডেন্স না থাকে, সমস্ত কিছু বিবেচনা করে তাজুল আমার বেস্ট চয়েস। এবং আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, প্রসিকিউশন যেটাই বলুক না কেন আপনি তো এর প্রতিফলন দেখবেন। বিচার বিভাগে পৃথক সচিবালয়ের কাজ কি এগোচ্ছে না? এটা আপনারা সচিবালয় বলতে যদি একটা অফিস চেয়ার টেবিল বুঝেন তাহলে এটা ভুল ধারণা। আমি আপনাকে দেখাই কীভাবে আগাচ্ছে। আমাদের কয়েকদিন আগে একটা রুলস পাস হয়েছে যে বিচার বিভাগের পদ সৃজন এখন প্রধান বিচারপতির নেতৃত্বে হবে। তো সচিবালয় আমি করলাম, ধরেন চেয়ার টেবিল দিয়ে দিলাম, অফিসার দিয়ে দিলাম, কোনো ক্ষমতা নাই। তো এই যে এত বড় একটা ক্ষমতা অর্পণ, এটা তো এই সচিবালয় প্রতিষ্ঠার দিকে ধাপে ধাপে আগানো। সচিবালয় প্রতিষ্ঠার আগে আমাদের আরও কিছু বিধিমালা করতে হবে। আরেকটা বিধিমালা করা হয়েছে, সেটা হচ্ছে পদায়ন বিধিমালা। এগুলি করার ভিত্তিতে আমি আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে পৃথক সচিবালয়ের কাজ সম্পন্ন হবে। আমি মনে করি যে মানে আমাদের যে গতিপথ রয়েছে, আমাদের যে কর্মপরিকল্পনা রয়েছে, এটা ডিসেম্বরের আগে হয়ে যাবে। আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সম্পর্কে কত অপপ্রচার, কত হুমকি হয়। আপনি কি আমার মোবাইলটা দেখবেন, গত 2 দিনে এই যে আমাদের বিচার এগোচ্ছে যে কমপক্ষে মানে 100টা SMS পাঠানো হয়েছে আমাকে হুমকি দিয়ে, আমাকে মেরে ফেলা হবে, কত রকম টুকরা টুকরা করা হবে, কী কী করা হবে এগুলি দিয়ে। আর সোশ্যাল মিডিয়াতে আপনি একটা দিন পাবেন না যেখানে আমার সম্পর্কে মিথ্যা জঘন্য অপপ্রচার নাই। আমরা কি কোনো মামলা করেছি? কাউকে হুমকি দিয়েছি যে এগুলি কেন বলা হচ্ছে? চুপচাপ সহ্য করে যাচ্ছে। তো আমাদের সরকারের অ্যাটিটিউড তো এখানে বুঝতে, আমরা বলতে আমার শুধু না, আমাদের সকল যারা উপদেষ্টা আছেন, তো আমাদের সরকারের অ্যাটিটিউড তো এইটা। এখন ফ্রিঞ্জ কিছু ঘটনা ঘটতে পারে, সেটা তো আপনার সরকারের সামগ্রিক দৃষ্টিভঙ্গি না। আচ্ছা, পৃথিবীতে কোন জায়গায় সরকারের ভিতর সরকার থাকে না? মানে এরকম একটা চমকপ্রদ হেডিং দিয়ে মানুষজন বেশ উল্লসিত হয়ে গেলাম, বুঝলাম না। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে নাই, ঠিক আছে? এটা আপনার একটা হাইপ তোলার কোনো মানে হয় না। আর পৃথিবীতে সব সরকারের ভিতরেই সরকার থাকে, এই জন্য কিচেন ক্যাবিনেট বলে জিনিসটা। কিন্তু যদি বলা হয় যে সরকারের সিদ্ধান্ত বাইরে কেউ নির্ধারণ করে দেয়, নো, অ্যাবসলিউটলি নো। সরকারের সিদ্ধান্ত কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করে দেয় না। এখন আমি আপনাকে বলি, ধরেন আমার খুব সমালোচনা করা হলো, মিথ্যা মামলা ঠেকাতে পারি না ইত্যাদি। এখন ধরেন আমার মানবাধিকার বন্ধুরা সবাই মিলে বলে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত। সবার পরামর্শ নিয়ে আমি যদি এই জিনিসটা এক্সিকিউট করতে পারি, তাহলে কি বাইরের কথা শুনে করা হলো? বাইরের কথা আমরা শুনবো না? এখন বাইরের কারো দুষ্ট বুদ্ধিতে জেনে শুনে সরকার বাইরের কারো দুষ্ট বুদ্ধিতে একটা দুষ্ট সিদ্ধান্ত নিয়েছে জেনে শুনে, এটার একটা নজিরও আমার জানা নাই। কিচেন ক্যাবিনেটের মধ্যে কেন আপনার যারা সরকার চালাবে তাদের বাইরের সাথে যোগাযোগ রাখতে হবে না? বিশেষ কোনো দলের সাথে তথ্য যায় নাকি আমার জানা নাই। তবে আমাদেরকে এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রেখে কাজ করতে হয়।
আপনাকে আমি বলি, আমার তো যতগুলা রাজনৈতিক দল আছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, অধিকাংশ রাজনৈতিক দলের কারো না কারোর সাথে আমার কথা হয়েছে। একটু কম কথা হয়, আগে যখন সিভিল সোসাইটিতে ছিলাম তখন বেশি কথা হতো, কথা হয়েছে। আমার এই অফিসের মধ্যে আপনার বহু রাজনৈতিক দলের নেতারা আসছেন। উপদেষ্টা পরিষদে আমাদের যে আলোচনা হয় সেটা নিয়ে আমরা ভয়ে থাকি বলে আমার মনে হয় নাই। তবে আপনার হয় কি, আমরা যখন আলোচনা করি তখন তো আপনার উপদেষ্টা পরিষদে আরও অনেক মানুষ থাকেন, হ্যাঁ, অনেক সরকারি কর্মকর্তারা থাকেন, সিকিউরিটি পার্সোনাল থাকেন, তারপরে কোথার থেকে কোনো না কোথাও কথা বাইরে ফাঁস হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো অডিও ফাঁস হয়েছে আমরা এই কথা বলছি এটা তো শুনি নাই। এখন ধরেন নর্মাল ব্যাপার একটা, ধরেন আজকে উপদেষ্টা পরিষদে যে আছেন উনি ওনার ক্লোজ সার্কেলে কোনো একটা ব্যাপারে যদি একটা হতাশা প্রকাশ করেন, সেটা তো অস্বাভাবিক কোনো ব্যাপার না, তো হয়। আমরা গোপনীয়তা শপথ করেছি, মানে হচ্ছে আমরা রাষ্ট্রীয় ক্ষেত্রে যেগুলি গোপন তথ্য আছে সেগুলি আমরা দিব না, কিন্তু ধরেন আমাদেরও তো একটু হতাশা থাকতে পারে। এখন আমি এক জায়গায় যায় বললাম এই সব মব সন্ত্রাস হচ্ছে আর ভাল লাগে না, এদের ব্যাপারে খুব কঠোর হওয়া উচিত, ধরেন এটা বললাম, এটা আমি আমার একটা বন্ধুকে বলতেই পারি, এটা তো তথ্য ফাঁস করা না। সেনাবাহিনীকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে, কারণ পুলিশ বাহিনী যে ডিপ্লিটেড অবস্থা আছে, শোনেন আমাদের দুইটা স্ট্রেংথ আছে। একটা হচ্ছে কিছুদিনের মধ্যে নতুন বেশ কিছু পুলিশ নিয়োগ হচ্ছে, আমার একটু খবর নিয়ে দেখবেন, সম্ভবত 7,000, হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের নির্বাচনকালে সরকারের পক্ষ থেকে কোনো রকম গণ্ডগোল করার, অনিয়ম করার, দুর্নীতি করার কোনো ইনস্ট্রাকশন নাই, 100% নিশ্চিত থাকতে পারেন। ফলে সরকার, এই গণ্ডগোলের একটা পক্ষ থাকে সরকার, ক্ষমতাসীন সরকার, সেখানে কোনো রকম আশঙ্কা নাই। আপনি বলতে পারেন পুলিশের ডিপ্লিটেড ফোর্স, একটা পুলিশের ওই মেন্টাল স্ট্রেংথ আছে নাকি, সেটার ক্ষেত্রে আমরা ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন ডিসিশন নেবে, যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন সেনাবাহিনীকে আরও কার্যকরভাবে ব্যবহার করবে। আর থার্ড ব্যাপার যেটা হচ্ছে, সমাজে যে সমস্ত আপনার মারামারি কাটাকাটি করার লোকজন আছে এসব ব্যাপারে যাদের বেশ উৎসাহ আছে, নির্বাচন যখন শুরু হয়ে যাবে আমার মনে হয় ওইদিকে তাদের মনোযোগ ধাবিত হয়ে যাবে। সেনাবাহিনীর সাথে আমাদের কোনো রকম দূরত্ব নাই, এটা আপনি নিশ্চিত থাকেন, এগুলো সম্পূর্ণভাবে বাইরের স্পেকুলেশন। সেনাবাহিনীকে বরং বাইরের শক্তিগুলা কেউ কেউ আছে আপনার অন্যায়ভাবে কিছু ক্ষেত্রে দোষারোপ করার চেষ্টা করে। আমি আপনাকে একদম গণ অভ্যুত্থানের একজন মাঠে থাকা কর্মী হিসেবে বলি, সেনাবাহিনীর অগাস্ট মাসের থেকে, বিশেষ করে ওই যে প্রথম সেনা প্রধান যখন আপনার মিটিংটা করলেন, একটা গানের কলি আউড়িয়ে বললেন আর কি, সেদিন থেকে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা সরকার টিকবে না। এবং তারা একটা সরকারের বাহিনী হয়ে যেই রোল রেখেছে, সামগ্রিকভাবে গণ অভ্যুত্থানের পক্ষে যেই রোল রেখেছে, সেটা সম্পর্কে সমাজের কিছু কিছু স্তরে শ্রদ্ধাবোধের অভাব আছে। সেটা সরকারের সমস্যা না, সেটা ওই সমাজের কিছু কিছু স্তরে সমস্যা। ক্ষুদ্র বিচ্ছিন্নভাবে সেনাবাহিনীর কেউ কেউ আপনার জঘন্য কার্যে লিপ্ত হতে পারে। একটা বাহিনী একটা ইয়ের মধ্যে সবাই 100% নিয়েছিল আমরা বলতে পারবো না, হয়তো 2-1 ইনভলভমেন্ট থাকতে পারে। সেনাবাহিনী সম্পর্কে সমাজের কিছু কিছু স্তরে বিতর্কিত করার যে চেষ্টা বা সেনাবাহিনীর প্রতি তাদের যে অশ্রদ্ধা, ওইটা দ্বারা তারা এমনভাবে একটা হাইপ তুলেছে মনে যেন সরকারের সাথে একটা দূরত্ব হয়েছে। মোটেও কোনো দূরত্ব নাই। আর সেনাবাহিনীকে যদি আরও বেশি দায়িত্ব দেওয়ার প্রয়োজন মনে করে, সেটা অ্যাবসলিউটলি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমার ধারণা যদি প্রয়োজন মনে করে নির্বাচন কমিশন সে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে। একটা ছাত্র জনতার যখন গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে তো অবশ্যই ছাত্রদের নেতৃত্ব ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। এখন এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটা নেতৃত্ব তো ছাত্রদের ছিল। এখন যখন আমাদের নতুন সরকার গঠিত হলো, তখন তো আমি এরকম সমালোচনা শুনেছি যে এত কম ছাত্র উপদেষ্টা কেন, অনেকে বলেছে এত কম কেন, বুড়ারা সব গণ অভ্যুত্থানের ফসল বুড়ারা নিয়ে নিয়েছে, শুনেছেন না? এখন সেখানে তাদেরকে মাত্র 2 জনকে রাখা হয়েছে, খুব অল্প সময় কিন্তু তারা 3 জন ছিল। 2 জনও তাদের মধ্যে সবচেয়ে পরিচিত, সবচেয়ে বেশি আত্মত্যাগী 2 জনকে রাখা হয়েছে, ঠিক আছে। এখন যখন 2 জনকে থাকে, তাদের বন্ধুরা মিলে যখন সরকার গঠন করেছে, প্লাস নাহিদ যখন সরকার থেকে গিয়ে দল গঠন করেছে, তখন কিছু ক্ষেত্রে মনে হতেই পারে, প্রথমেই আপনার পারসেপশন থাকবে যে এই এনসিপিকে হয়তো বেশি সরকার প্রিভিলেজ দিচ্ছে। এনসিপিকে সরকার বেশি প্রিভিলেজ দিচ্ছে না, এনসিপি খুব বেশি ভালনারেবল, সেই জন্য গোপালগঞ্জ এবং কোনো কোনো জায়গাতে তাদেরকে বাড়তি প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদের ভালনারেবিলিটির বিচারে, যেটা জামাত বিএনপি না, তারা অনেক পুরনো দল, অনেক সুসংগঠিত দল। এখন আপনি চিন্তা করেন, আল্লাহ না করুক কোনো একটা জায়গায় যদি তাদের উপর হামলা হয়, যদি খারাপ ঘটনা ঘটে, এসব আমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে? আমার বিচারে এটা তো একটা সদ্য ভূমিষ্ঠ দল, তাদের অনেক সমর্থক থাকতে পারে, কিন্তু তাদের তো কর্মী নাই, তাদের তো প্রোটেকশন, তাদের তো অভিজ্ঞতা নাই। তো আমার বিচারে, আমাদের বিচারে তারা খুব ভালনারেবল। আরেকটা কারণে ভালনারেবল, কেন? পতিত যে আওয়ামী লীগ আছে,
আমাদের অ্যাসেসমেন্টে আওয়ামী লীগের প্রথম টার্গেট হওয়ার কথা এনসিপি নেতৃবৃন্দের, এই সমস্ত বিচারে তারা ভালনারেবল। বিএনপি মানে ওই আপনার সেন্টারিস্ট দলের মধ্যে বিএনপি আর মেজরিটি দল হচ্ছে ধর্মভিত্তিক দল, মেজরিটি দল, আপনি যদি ছোট দলগুলোর কথা বাদ দেন। তো এবং এরাও গণ অভ্যুত্থান এই 15 বছর অসীম নির্যাতন, গ্রেফতার, গুমের শিকার হয়েছে এবং তারা এই জুলাই গণ অভ্যুত্থানকালে বিরাট ভূমিকা রেখেছে। তো এটার কারণে যেই দলগুলো ভূমিকা রেখেছে তাদের সাথে তো আমার বসতে হয়। সেই দলগুলোর সংখ্যা যদি বেশি হয়, ধর্মীয় দল যেটা বলেন তাদের সংখ্যা যদি বেশি হয়, তখন আপনার মনে হবে ধর্মীয় দলের সাথে শুধু আমরা বসছি। কিন্তু আপনি যারা মেজর স্টেক হোল্ডার ছিল গণ অভ্যুত্থানে, তার মধ্যে দেখবেন যে বিএনপি ছাড়া মানে বড় পরিসরে যাদের অংশগ্রহণ ছিল, ছাত্রদের কথা বাদ দিচ্ছি, তাদের মধ্যে অধিকাংশ ইসলামিক দল। এই জন্য তাদের সাথে বসার সময় দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন ইসলামিক দলগুলোর সাথে বেশি বসছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিছু ইস্যু থাকে রিলিজিয়াস ইস্যু, সেই ইস্যুতে আপনার তাদের সাথেই বসতে হবে। কেউ বলে ছাত্রদের সাথে সখ্যতা বেশি, কেউ বলে ইসলামপন্থী দলদের সখ্যতা বেশি, আবার তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের আলোচনার পর কেউ বলছে বিএনপির সাথে সখ্যতা বেশি। এখন ধরেন আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছে, ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো দলের সখ্যতা বেশি থাকতে পারে। এখন আমি ধরেন 15টা বছর বিএনপির নির্যাতন, গ্রেফতারের বিরুদ্ধে অনেক কথা বলেছি, আমার সাথে সবচেয়ে বেশি বিএনপি নেতৃবৃন্দদের পরিচয়। এখন কারো মনে হতে পারে যে বিএনপির সাথে আমার সখ্যতা বেশি, কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সচেতনভাবে বা জ্ঞাতসারে কোনো দলের পক্ষ অবলম্বন করা হয় না। আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, সিভিল সোসাইটিতে যখন ছিলাম, এখন সরকারে এসেও দেখছি, আমরা ভারতের শত্রু হইতে চাই না, কিন্তু আমরা ভারতের ভৃত্য হইতে চাই না, আমরা ভারতের ভেসেল স্টেটও হতে চাই না। আমাদের সরকারের অ্যাটিটিউড হচ্ছে আমরা সমমর্যাদা ভিত্তিক একটা সম্পর্ক চাই, সমমর্যাদা ভিত্তিক বন্ধুত্ব চাই। আমাদের যারা হত্যাকারী, তাদের মধ্যে আপনি কোনো অনুতাপ দেখেন? তারা তো বলে হত্যা আমরা আমাদেরকে করেছি এবং তারা সুযোগ পেলে আমাদের আরও হত্যা করবে। তা আপনি তার সাথে কীভাবে রিকনসিলিয়েশন করবেন? রিকনসিলিয়েশন করার জন্য যে মিনিমাম জিনিসটা, যে আওয়ামী লীগের কারো সেলফ ক্রিটিসিজম করা, অনুতাপ করা, দুঃখ করা যে আমরা ভুল করেছি, এটার কোনো ছায়া তো আমরা দেখি না। আমরা যখন ইভেন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা যখন আমরা বলা শুরু করলাম, তখনও তো আমরা দেখি নাই কারোর মধ্যে, তখনও দেখি নাই। এবং আমরা আমাদের যে ইয়েটা ছিল, যে কনসেপ্টটা আলোচনা আনার পর তাদের রিয়াকশন দেখি, আমরা তাদের মধ্যে কোনো পজিটিভ রিয়াকশন দেখি নাই। আমরা তো তাদের যেই গণহত্যার যে নেত্রী, সেই নেত্রীর কোনো সমালোচনা করতে তো কাউকে দেখি নাই। কেউ তো বলে নাই যে আমি মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইয়ের জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত পীড়িত এবং এটা চরম অন্যায় করা হয়েছে, কেউ তো বলে নাই। যখন আপনি সেই রকম মানসিকতার যারা আপনার গণহত্যাকে বৈধ মনে করে এবং সুযোগ পেলে আরও হত্যা করবে হুমকি দেয়, তাদের সাথে আপনি কীভাবে রিকনসিলিয়েশন করবেন? এখন আপনার রিকনসিলিয়েশন যে কনসেপ্টটা আছে, এটার অনেকগুলো কনসেপ্ট থাকে। আমি আপনাকে বলি, একটা হচ্ছে ট্রুথ সিকিং, সেটা আমরা করছি তদন্তের মাধ্যমে, গুম কমিশনের তদন্তের মাধ্যমে, আইসিটির তদন্তের মাধ্যমে, জাতিসংঘের তদন্তের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে মেমোরিয়ালাইজেশন করার জন্য আমরা জুলাই জাদুঘর করছি। থার্ড হচ্ছে রেপারেশন, ক্ষতিপূরণ ভিকটিমদের, সেটা আপনারা জানেন জুলাই ফাউন্ডেশন এবং বিভিন্নভাবে আমরা দিচ্ছি। ফোর্থ হচ্ছে জাস্টিসের এই 4টা প্রক্রিয়ার পরে, জাস্টিসের পরে রিকনসিলিয়েশন হয়। এখন আমাদের জাস্টিস প্রক্রিয়া শুরু হয়েছে, এটার পরে আমাদের আপনার রিকনসিলিয়েশন করার যদি পরিস্থিতি আসে, তখন আমাদের সরকার না হোক পরবর্তী সরকার আছে, তারা বিবেচনা করবে। আমরা তো অ্যাটলিস্ট কনসেপ্টটা আলোচনায় এনেছি। রিকনসিলিয়েশন যে কোনো ক্ষেত্রে আপনার খুব গুড কনসেপ্ট। ধরেন মানে 71-এর পর রিকনসিলিয়েশন দরকার ছিল, এরপরে বিভিন্ন গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের পর রিকনসিলিয়েশন দরকার ছিল, কিন্তু রিকনসিলিয়েশন করার পরিস্থিতি লাগে। আপনি ধরেন আপনার যারা ক্ষতি করেছে তাদের সাথে আপনি মানে সদ্ভাব কীভাবে রাখবেন? যখন আমি একজন সিভিল সোসাইটির মেম্বার থাকি, তখন 2টা পার্থক্য আছে, এটা আমার রিয়েলাইজেশন। তখন আমি সম্পূর্ণ স্বাধীন, আমার সিদ্ধান্তে আমি কথা বলতেছি। যখন আমি সরকারে থাকি, তখন কি আমি আমার সিদ্ধান্তে কথা বলতে পারি? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে, কারণ আমি নীতি নির্ধারক একা না, 2 নাম্বার হচ্ছে আমাদের গোপনীয়তার শপথ থাকে। নাগরিক হিসাবে আমার গোপনীয়তার শপথও থাকে না। আর সেকেন্ড কথাটা শোনেন, একজন নাগরিক কি বলে না বলে এটা কোনো কনসিকুয়েন্স নয়, এটা তার ব্যাপার, বলে ফেললো আর কি। যখন সরকারের থেকে বলে, তখন অনেক বেশি দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। আপনাকে আমরা এটা বলতে পারি যে আমাদের একটু পরিকল্পনা আছে, যে আমরা যারা শ্রীলঙ্কা বা নেপালে যে রিকনসিলিয়েশনের যে এক্সপেরিয়েন্স আছে, তারা তো চেষ্টা করেছে, ফেল করেছে, সব প্রচেষ্টা তো সফল হয় না। তাদের অভিজ্ঞতার কথা শোনা, এরকম একটা উদ্যোগ সম্ভবত প্রধান বিচারপতির পক্ষ থেকে নেওয়া হবে। আলোচনাটা
থাক সমাজে, আলোচনাই তো হয় না কখনো, আলোচনাটা সমাজে থাক, উপযুক্ত সময়ে সবাই চাইলে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেওয়া যাবে।